হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 2 নম্বর ইউনিট থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসে প্রথম প্রশ্ন, পরিবেশ সংক্রান্ত নীতি কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তোমাদের জন্য। অ্যান্সারটা দেখো, নীতি বলতে বোঝায় কোনো কর্তৃপক্ষ কর্তৃক কোনো বিষয় সম্পর্কে নিয়ম নির্ধারণ করা। পরিবেশ পরিবেশ হয় পৃথিবীর সমস্ত জীবের সুস্থভাবে বেঁচে থাকার, পরিবেশ এটা হলো বলবে, পরিবেশ হলো পৃথিবীর সমস্ত জীবের সুস্থভাবে বেঁচে থাকার ভিত্তি। সুতরাং পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখা খুবই জরুরি। এই কারণে সারা পৃথিবীতে পরিবেশ সম্পর্কে একটি পরিষ্কার নীতি থাকা উচিত। এই কারণে স্টকহোম, ভিয়েনা এবং রিও ডি জেনিরোতে আনুষ্ঠানিক আন্তর্জাতিক সম্মেলনে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন নীতি গ্রহণ করা হয়েছে। ভারতের জাতীয় স্তরে এবং রাজ্য স্তরে কিছু নীতি গ্রহণ করা হয়েছে যাতে দেশ দূষণমুক্ত হয়। জাতীয় স্তরে এবং রাজ্য স্তরে গৃহীত নীতিগুলি হলো, 1 নম্বর হচ্ছে পরিবেশ নীতির পরিকল্পনা করা, 2 নম্বর হচ্ছে জাতীয় স্বার্থ রক্ষা করা এবং উন্নয়ন করার জন্য নীতি গঠন করা, উন্নয়ন করার জন্য নীতি গঠন করা। 3 নম্বর হচ্ছে জাতীয় এবং রাজ্য স্তরে পরিবেশ সংরক্ষণের যে কৌশল গৃহীত হয়েছে তা কাঠামো তৈরি করা। 4 নম্বর হচ্ছে পরিবেশ সংরক্ষণ করার জন্য জনমত গঠন করা এবং এবং কর্মী দল গড়ে তোলা। পরের পয়েন্ট হচ্ছে দেখো, পরিবেশের যুক্তিসঙ্গত উপায়ে ব্যবহার করা এবং সম্পদকে কাম্য উপায়ে ব্যবহার করা। এবারে পরের প্রশ্ন হচ্ছে পরিবেশ আইনের উদ্দেশ্য। দেখো, পরিবেশ আইনের উদ্দেশ্য দেখে নাও, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি পড়ে বলবো, বাকিগুলো তোমাদের কিন্তু দেখে নিতে হবে, কারণ তোমাদের আজকে ক্লাসে আমি ইউনিট 2 সম্পূর্ণটাই কমপ্লিট করাতে চাইছি। পরিবেশগত আইনের উদ্দেশ্য দেখে নাও, যেমন 1 নম্বর আছে প্রত্যেক নাগরিককে স্বাস্থ্যকর ও দূষণমুক্ত পরিবেশে বসবাস করার অধিকার দেওয়া। প্রতিটি মানুষ যেন বিশুদ্ধ পানীয় জল পায়, তার জন্য 1974 সালে জল দূষণ নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করা হয়েছে। এইভাবে তোমরা এই প্রশ্নের উত্তরটা দেখো। এবং 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন বা 3 নম্বর যে পোর্শনটা আমি রেখেছি এখানে 3 নম্বর প্রশ্নের, সেটা হচ্ছে টিকা। এইগুলো টিকা আকারে তোমাদের পরীক্ষায় আসতে পারে। এর মধ্যে মল্টিক প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, এই দুটো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এখানে দেখো মল্টিক প্রোটোকল কিভাবে এখানে অ্যান্সারটা তোমাদের জন্য সাজিয়ে গুছিয়ে তৈরি করা হয়েছে। দেখো, মল্টিক প্রোটোকলটা বোঝো। মল্টিক প্রোটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা 1987 সালে প্রণীত হয়েছিল এবং 1989 সালে কার্যকর হয়। এর প্রধান লক্ষ্য হলো স্ট্র্যাটোস্ফিয়ারিক ওজোন স্তরকে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ থেকে রক্ষা করা। এই প্রোটোকলের অধীনে ক্লোরোফ্লুরোকার্বন এবং অন্যান্য ওজোন ক্ষয়কারী পদার্থের উৎপাদন ও ব্যবহার ধীরে ধীরে বন্ধ করার জন্য সদস্য রাষ্ট্রগুলি সম্মত হয়েছে। মল্টিক প্রোটোকলকে আন্তর্জাতিক পরিবেশগত চুক্তির ইতিহাসে অন্যতম সফল উদ্যোগ হিসাবে গণ্য করা হয়। এই প্রোটোকলের অধীনে বিভিন্ন সময় বেশ কিছু সংশোধনী আনা হয়েছে, যার মধ্যে লন্ডন সংশোধনী, তারপর দেখো বাকি সংশোধনীগুলো আছে, তোমরা দেখে নাও। এই সংশোধনীগুলির মাধ্যমে ওজোন স্তর ক্ষয়কারী পদার্থের তালিকা এবং তাদের নিয়ন্ত্রণের সময়সীমা আরও কঠোর করা হয়েছে। ভারত মল্টিক প্রোটোকলের একটি স্বাক্ষরকারী দেশ এবং ওজোন স্তর রক্ষার জন্য জাতীয় স্তরে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে CFC এর ব্যবহার বন্ধ করা, বিকল্প ওজোন বান্ধব প্রযুক্তির ব্যবহার উৎসাহিত করা। মল্টিক প্রোটোকলের সাফল্যের ফলে ওজোন স্তরের ক্ষয় অনেকাংশে কমেছে এবং বিজ্ঞানীরা আশা করেছেন যে শতাব্দীর মাঝামাঝি সময়ের মধ্যে ওজোন স্তর পুরোপুরি পুনরুদ্ধার হবে। এবার কিয়োটো প্রোটোকল দেখো, এই এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য এইভাবে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। স্টাডি মেটেরিয়ালে কী পাবে? স্টাডি মেটেরিয়ালে 5 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন এবং তোমাদের MCQ প্রশ্ন উত্তর সাজেশন সহ তোমরা অ্যান্সার পাবে এবং তোমাদের পুরো সিলেবাস কভার করা হয়েছে। ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে স্টার দেওয়া হয়েছে যাতে তোমরা পড়ে উপকৃত হতে পারো। আর এই হচ্ছে তার কোয়ালিটি।
দেখে নাও কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা 1977 সালে জাপানের কিয়োটো শহরে স্বাক্ষরিত হয় এবং 2005 সালে কার্যকর হয়। এই প্রোটোকলের প্রধান উদ্দেশ্য হলো গ্রিনহাউস গ্যাসের নির্গমন হ্রাস করে জলবায়ুর পরিবর্তনের মোকাবিলা করা। কিয়োটো প্রোটোকলের অধীনে উন্নত দেশগুলি তাদের গ্রিনহাউস গ্যাস নির্গমনের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এবং তা পূরণের জন্য বাধ্য করে। এই প্রোটোকলে কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোক্লোরোকার্বন, তারপরে দেখো পারফ্লুরোকার্বন এবং সালফার হেক্সাক্লোরাইড, এই 6টি প্রধান গ্রিনহাউস গ্যাস নির্গমন নিয়ন্ত্রণের ওপর জোর দেয়। কিয়োটো প্রোটোকলের প্রথম কমিটমেন্ট পিরিয়ড ছিল 2008 থেকে 2012 সাল পর্যন্ত। পরবর্তীতে 2012 সালের দেখো দোহা সংশোধনী গৃহীত হয়, আর যা প্রোটোকলের মেয়াদ 20 পর্যন্ত বাড়িয়েছিল। দেখো ভারত কিয়োটো প্রোটোকলে একটি স্বাক্ষরকারী উন্নয়নশীল দেশ হিসাবে ভারতের ওপর গ্রিনহাউস গ্যাস নির্গমনের কোনো বাধ্যতামূলক লক্ষ্যমাত্রা চাপানো হয়নি। তবে ভারত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিভিন্ন স্বেচ্ছামূলক পদক্ষেপ নিয়েছে। কিয়োটো প্রোটোকল জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও কিছু উন্নত দেশের অংশগ্রহণ না থাকায় এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। তারপরে আছে দেখো পরিবেশ সংরক্ষণ আইন 1986। দেখো এইভাবে আমাদের কিন্তু প্রশ্নের উত্তরগুলো তৈরি করা হয়েছে এবং তোমরা যারা ইউটিউবে ফলো করো তোমরা দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এই ইউনিট থেকে। এবং যারা তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে। আমাদের বাংলা ভার্সান, ইংলিশ ভার্সান দুটো ভার্সানে স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়। দেখো বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972। দেখো অ্যান্সারগুলো দেখে নাও তোমরা কিভাবে তোমাদের জন্য সাজিয়ে গুছিয়ে তৈরি করা হয়েছে, যাতে লিখলে তোমরা নাম্বারটা পাও। দেখো বন সংরক্ষণ আইন 1980, বন সংরক্ষণ আইন। দেখো এই প্রশ্নের উত্তরটা দেখো, বন সংরক্ষণ আইন। তারপর হচ্ছে জীববৈচিত্র্য আইন দেখে নাও, জীববৈচিত্র্য আইন 2002। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন হচ্ছে বায়ু দূষণ প্রতিরোধ আইন 1981, বায়ু দূষণ প্রতিরোধ আইন। তারপরে প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন হচ্ছে জল দূষণ প্রতিরোধ আইন 1974। নেক্সট আছে দেখো পরের প্রশ্ন পরিবেশগত নীতি বা আইনগুলি প্রয়োগের ক্ষেত্রে সমস্যাগুলি লেখো। এইসব যে নীতি বা আইন আছে এর জন্য কিছু সমস্যাও আছে, সেগুলো দেখে নাও। এখানে দেখো প্রথমত, দ্বিতীয়ত, এইভাবে সমস্যাগুলো এখানে আলোচনা করা হয়েছে। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নিতে পারো। তারপরে কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি সম্পর্কে আলোচনা করো। এই কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি এটাও কিন্তু একটা ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। দেখে নাও অ্যান্সারটা, তোমরা দেখে নাও। দেখো অ্যান্সারটা দেখো। তারপরের প্রশ্ন দেখছো, এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা আছে মল্টিক প্রোটোকল এবং কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটির উদ্দেশ্যগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। এটা তোমাদের সেট 1-এ এসেছিল, মানে গতবারে এটা সেট 1-এ এসেছিল, তাই তোমাদের জন্য কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যারা ডে শিফট অর্থাৎ সেট 2 ডে শিফটে পরীক্ষা দেবে এবং ইভিনিং শিফটে পরীক্ষা দেবে, তোমাদের জন্য এই প্রশ্নের উত্তরটা খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও তোমরা অ্যান্সার। এবং পরের ক্লাসে আবার তোমাদের আমি 3 নম্বর ইউনিট আলোচনা করার চেষ্টা করব। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে 3 নম্বর